এটা আমরা বিভিন্ন দেশে দেখতে পাই এরকম পরিস্থিতি, কিন্তু আমাদেরকে এটা কাজে লাগিয়ে যেতে হবে। দেখেন একটি বছরে আমরা অনেকবার চেষ্টা করেছি, শুধু আমরা না, বিভিন্ন সংগঠন চেষ্টা করেছে। আপনারা যদি মনে রাখেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে 12ই আগস্ট আমরা সকল সংগঠন 35টা সংগঠন টিএস অডিটোরিয়ামে একত্রিত হয়েছিলাম এবং আমরা বেশ কিছু বিষয়ে ঐকমত্যও পোষণ করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি বিভিন্ন পক্ষের কারণে সে ঐক্যবদ্ধতা আমরা ধরে রাখতে পারি না। কিন্তু এখনও সুযোগ আছে এবং এই ক্যাম্পাস চার্টার এই 1 বছর পরে হলেও এটার কোনো বিকল্প নাই। কারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীরা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ এই ফেসিবাদের আমলে গণরুম গ্যাস্টরুমে জাটা করে পিষ্ট হয়ে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে এবং এখানে হাফিজুর মোল্লা আবু বকরকে যেভাবে হত্যা করা হয়েছে, এসব দেখতে দেখতে তারা বিরক্ত, ফলে তারা এখান থেকে মুক্তি চায়। আমাদের এই ক্যাম্পাস চার্টার ওই শিক্ষার্থীদেরকে মুক্তির জন্যই আমরা এই ক্যাম্পাস চার্টারটা দিচ্ছি। ক্যাম্পাস চার্টার আপনাদের সামনে নিয়ে এসেছি, ফলে ক্যাম্পাসে আপনি ছাত্র রাজনীতি উঠিয়ে দিতে পারেন না। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, যে কোনো ফর্মে থাকবে, সেটা গুপ্ত হোক, সেটা সুপ্ত হোক, সেটা প্রকাশ্যে হোক, যেভাবে হোক সেটা থাকবে। ফলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি যদি থাকে, এটাকে কীভাবে সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে আসা যায়, এটাকে কীভাবে প্রপিবল করা যায়, সেই কারণে কিছু মিনিমাম বিষয়ে আমরা এখানে উত্থাপন করলাম। আমরা কিভাবে এখনও একটি বছর পরে হলেও আমরা কিভাবে মিনিমাম কিছু বিষয়ে একতাবদ্ধ হতে পারি, কিভাবে একমত পোষণ করতে পারি, সেটা নিয়ে আমাদের আজকে এই প্রস্তাব। ফলে এখনও সময় আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি এই বিষয়গুলোতে একমত হয়। ছাত্র ফেডারেশন ডাক দিয়েছে সবাইকে একমত হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। ফলে এখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি এখানে আমাদের সাথে একমত পোষণ করে, আমাদের ক্যাম্পাস চার্টারে একমত পোষণ করে, তাহলে আমরা একটা বেটার ক্যাম্পাস পেতে পারি সামনে। অবশ্যই আমরা সকল ছাত্র সংগঠনের সাথে আমরা বসবো, সকল ছাত্র সংগঠনের কাছে আমরা যাব এইসব পয়েন্টের উপরে। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কেমন হবে, ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা, আমরা যা এখানে উত্থাপন করলাম প্রত্যেকটা বিষয়ে তাদের সাথে আলাপ করা হবে। সেখানে দেখা যাবে কম বেশি সবাই হয়তো একমত হতে পারে। যারা একমত পোষণ করবে তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো, আবার একসাথে আপনাদের সামনে আবার উত্থাপন করবো আমাদের পয়েন্টগুলো কী কী। দেখেন, আমরা এখানে বলেছি ন্যূনতম 3টা কমিটি, এবং বর্তমানে ন্যূনতম 3টা কমিটি বলতে কেন্দ্রীয় কমিটি এবং হল কমিটি প্রকাশ করার কথা বললাম। এটা ন্যূনতম বললাম। এই ফেসিবাদকালে 15 বছরে ছাত্র শিবির আসলে কী করেছে, এটা নিয়ে আমরা খুবই সন্দেহ পোষণ করতেছি। এত বছর তারা আসলে কই ছিল, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ নেতা ছাত্র শিবিরে নেতৃত্ব হতে দেখতে পাচ্তেছে। ফলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সন্দেহ বিরাজমান করে। আমরা ছাত্র শিবিরের পক্ষ হয়ে হলেও আমরা এটা চাই না একটা সংগঠনের প্রতি এরকম সন্দেহ থাকুক। ফলে আমরা চাই ছাত্র শিবির গত 16 বছরে, গত 15 বছরে যত কমিটি ছিল সেই সব কমিটি প্রকাশ করুক, ন্যূনতম 3টা কমিটি তারা প্রকাশ করুক। এবং ছাত্র শিবির কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের মতো না, ছাত্র শিবির আবার স্তর ভিত্তিক আছে। অর্থাৎ কেউ সমর্থক হওয়ার পরে কর্মী হয়, এরপর সাথী হয়, এরপর সদস্য হয়। আমরা আশা করব বাংলাদেশ ছাত্র শিবির অবশ্যই তাদের সাথী, কর্মী, সদস্য, সমর্থক তাদের সকলের নাম প্রকাশ করবে এবং তাদের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কারা সেসব প্রকাশ করবে, বর্তমান কমিটি সহ গত 15 বছরের কমিটি। এবং তারা যদি 15 বছরের কমিটি দিতে নাও বা পারেন, তাহলে অন্তত যেন 3টা কমিটি তারা প্রকাশ্যে আনেন। এটা শিক্ষার্থীদের স্বার্থে, এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে। অবশ্যই আসতে পারে। এই কারণেই তো আপনার রিকনসিলিয়েশনটা দরকার, যেটা 71 সালের পরবর্তী সময়ে শোনা যাচ্ছে। দেখেন, ছাত্রলীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ অপরাধ করেছে। আওয়ামী লীগকে আপনি কিভাবে আপনি দমন করবেন? আমি দমন শব্দটা আমি ব্যবহার করব না। দেখেন, তাকে তো বিচারের আওতায় আনতে হবে। সে গণহত্যায় যখন জড়িত, তাহলে সে ফৌজদারি অপরাধ করেছে। আপনাকে তাহলে ফৌজদারি মামলা দিয়ে তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে জেলে রাখতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, আইন যেটা বলে। এরপরে কি করতে হবে? দল হিসেবে বিচার করতে হবে। তার বাংলাদেশ ছাত্রলীগকে দল হিসেবে বিচার করতে হবে। এই প্রক্রিয়াগুলো শেষ করার পরেই তাকে স্বাভাবিক জীবনে আসতে দেওয়া যায়। এর আগ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, তেঁতুলিয়ায় বলেন, কোথাও সে রাজনীতি করার অধিকার রাখে না, যতক্ষণ না পর্যন্ত তার দল হিসেবে বিচার এবং ফৌজদারি অপরাধের বিচার হচ্ছে। অবশ্যই করণীয় বলতে এটা রাষ্ট্রের দায়। কেউ যদি কোনো ছাত্রলীগ অন্য ছাত্র সংগঠন যদি ইমপ্লান্টেড থাকে, ইনফিল্ট্রেট করে, তাহলে অবশ্যই সেটা রাষ্ট্রের দায়। একটা নিষিদ্ধ সংগঠন কীভাবে অন্য সংগঠনে থাকে, সেটা প্রশ্নটা অবশ্যই রাষ্ট্রকে করতে হবে। রাষ্ট্রের এত ডিজিএফআই আছে,
গোয়েন্দা সংস্থার প্রচুর লোক আছে এবং এটা জনগণের টাকায় তাদেরকে পালা হয়, জনগণের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয় বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফলে ছাত্রলীগ যদি অন্য সংগঠনে ইনফিল্ট্রেট হয় তাহলে এটা কেন হলো, অন্য সংগঠনের সাথে যুক্ত কিনা সেটা অবশ্যই বের করবে রাষ্ট্রকে আমরা জবাবদিহি করবো। 13 সালের যে বিচার, এই বিচার প্রক্রিয়াগত ভুল আছে, এটা আমরা সবাই জানি। এখানে গোলাম আজম তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী, তখনকার পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামীর আমির ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কাদের মোল্লা ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা নেতা, ওইখানকার প্রত্যেকটা মানুষ ছাত্র সংঘ বা জামায়াত ইসলামী নেতৃত্বে ছিলেন, এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র সংঘ রাজাকার আল বদর আল শামস গঠন করে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এখন যখন আপনি তার বিচার করতে যাচ্ছেন, যখন আপনি তাকে তাড়াহুড়া করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাড়াহুড়া করে বিচার করতে যাচ্ছেন ফৌজদারি অপরাধে, তাইলে তো আপনি এত বছর আগের সাক্ষী নাও বা পেতে পারেন। অথবা আমাদের কাছে তথ্য আছে, সাক্ষীকে বেশ কয় বছর আগে সাক্ষীদেরকে তথ্য প্রমাণ সহ সরিয়ে ফেলা হয়েছে, একটা সংগঠন এসব তথ্য সরিয়ে ফেলেছে। ফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তাদেরকে দমন করার জন্য তৎক্ষণাৎ তাদেরকে বিচারের আওতায় আনতে গিয়ে এই ঘটনাটা ঘটে। ফলে দেখা যায় এই যে পুরো যে বিচার ব্যবস্থা, এটাকে একটা সন্দেহের উদ্রেক ঘটায় মানুষের মনে। কিন্তু আপনি যদি দল হিসেবে বিচার করেন, দেখেন আপনি যদি ফৌজদারি অপরাধে আপনি কাদের মোল্লার বিচার করেন তাহলে তো হবে না, সে তো নেতা। দেখেন সাদ্দাম হোসেন বা তানভীর হাসান সৈকত বা এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার নেতৃত্ব ছিলেন, প্রধানতম নেতৃত্ব ছিলেন, বা বাংলাদেশ ছাত্রলীগের প্রধানতম নেতৃত্ব ছিলেন, ওনারা তো সরাসরি অংশগ্রহণ করেন নাই। আপনি যদি ওই একই মামলা দিয়ে যদি আপনি বিচার করতে চান তাহলে তো শেখ হাসিনাও তো অপরাধী না, ছাড় পেয়ে যাবে। ফলে আপনি দল হিসেবে বিচার করতে হবে, আপনাকে দল হিসেবে অবশ্যই বিচার করতে হবে। এখানে এই সংকটটা ঘটেছে, ফলে আমরা দেখতে পাচ্ছি 13 সালের এই বিচারের পরে আরও বেশি পরিমাণে মানুষের মনে সন্দেহ পুরো। দেখেন এই রাজাকারের যে বিচার, এই রাজাকারের বিচার 71 সাল থেকেই একটা দাবি আকারে ছিল, এটা এখনো পর্যন্ত আছে এবং 1000 বছর পরেও থাকবে, সেটা 24 নিয়েও থাকবে। 24-এর বিচার যতক্ষণ না পর্যন্ত আপনি সম্পন্ন করতেছেন, রিকনসিলিয়েশনে যতক্ষণ না পর্যন্ত আসতেছেন, এই দাবি থাকবেই জনগণের মধ্যে। আমরা থাকবো, আপনারা এই দাবিটা দিবেন, আমরা আশা করতেছি। একইভাবে 71-এর বিষয়টাও থাকবে। ফলে দল হিসেবে বিচার না করার ফলে যা হয়েছে, এটা অবশ্যই এটা স্বৈরাচারী শেখ হাসিনার একটা কৌশল ছিল, এটা ক্যাঙ্গারু হাইকোর্ট ছিল, এটার দায় শেখ হাসিনারই, এবং শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নাই। ফলে শেখ হাসিনা স্বৈরাচারী, শেখ হাসিনার কৌশলের দায় বাংলাদেশের মানুষ নেবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমরা আশা করি 71-কে ধারণ করে, আমরা 71-কে এবং 24-কে ধারণ করি, আমরা 90-কে ধারণ করি। যারা আমাদের উপর গণহত্যা চালিয়েছে ইতিপূর্বে, তাদেরকে অবশ্যই রিকনসিলিয়েশনের মাধ্যমে আসতে হবে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যেহেতু আপনারা টিএসসি প্রোগ্রামের কথা এনেছেন, টিএসসিতে প্রোগ্রাম প্রথমত বিনা অনুমোদিত হয়েছে। এরপরে যখন রাজাকারদের ছবি নিয়ে যখন শিক্ষার্থীরা খুবই ফেটে পড়ে, তখন প্রশাসন বলতেছে তাদেরকে আমরা এই প্রোগ্রাম না করতে অনুরোধ করলাম, বা এই ধরনের ভাষা, এটা খুবই প্রবলেমেটিক। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রক্টর এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিবেন এই বলে তিনি 24/7 আওয়ার্স আমাদের নিরাপত্তা দিবেন বলে এই ক্ষমতায় তিনি বসেছেন। তিনি বলতেছেন, তিনি নাকি অনুরোধ করেছেন ছাত্র শিবিরকে এই প্রদর্শনীটা বন্ধ করার জন্য। খুবই প্রবলেমেটিক একটা কথা। তার হাতে ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা, তিনি এখানকার পুলিশ, তিনি এখানকার সেনাবাহিনী, অর্থাৎ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হবে কি না হবে, কার নিরাপত্তা দিতে হবে কার নিরাপত্তা দিতে হবে না, সব নির্ধারণ করবে প্রক্টর স্যার। তিনি বলতেছেন তিনি নাকি অনুরোধ করেছেন ছাত্র শিবিরকে এই প্রদর্শনীটা বন্ধ করার জন্য। তিনি সরাসরি এটা বন্ধ করে দিতে পারেন না, এবং তিনি শিক্ষার্থীদের ক্ষোভের মুখে যখন পড়েন, এরপরে তিনি স্বীকার করেন তিনি নাকি অনুরোধ করেছেন এটা বন্ধ করার জন্য। এবং এরপরে দেখতে পেলাম বাকি 2 দিন, অর্থাৎ 3 দিনের এই প্রদর্শনী সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং এটার দায় প্রশাসনকে নিতে হবে।